আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো যারা পরবর্তীতে রেকর্ড ক্লাস করবেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন 2-1 মিনিট, এরপরে আমরা ক্লাসটা শুরু করব। ওকে, যারা ক্লাসটি দেখতেছো একটু কষ্ট করে গ্রুপে শেয়ার করো ক্লাসটা। আর এখন আমি প্রতিদিনই ক্লাস নেওয়ার ট্রাই করব যাতে তোমাদের কোর্সটা খুব দ্রুত শেষ করে দেওয়া যায়। ওকে, আর 2-1 মিনিট অপেক্ষা করি, এরপরে ক্লাসটা শুরু করব। তো আজকে আমরা করব চ্যাপ্টার 6। আজকে আমরা চ্যাপ্টার 6 করব। ওকে, সকলে একটু চ্যাপ্টার 6টা বের করো। তো অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রির তিনটা অংশ, মোটামুটি তিনটা অংশের মতো আছে। আমি একটু আচ্ছা, তো এই যে আমরা করলাম অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রির কিছু চ্যাপ্টার, তিনটা চ্যাপ্টারের মতো, মোটামুটি মারাত্মক চ্যাপ্টারগুলো এগুলান। তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে চ্যাপ্টার 1 হচ্ছে এক্সাম হয়ে গেছে, চ্যাপ্টার 2 এক্সাম নেওয়া হবে। অ্যান্ড তোমরা ফাইনাল এক্সামের মতো করে প্রিপারেশন নেওয়ার ট্রাই করবা, যাতে কি একদম এই প্রিপারেশন দিয়ে ফাইনাল এক্সাম দিতে পারো। সো বুঝতে পারছো কতবার করে ম্যাথগুলো করতে হবে। তো এখন আসি, যেটা আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রি করলাম 3টা অধ্যায়। এখন এই যে 4 নম্বর অধ্যায় আছে একদম ইম্পর্টেন্ট লেস, ঠিক আছে। 5 অধ্যায় আছে ইম্পর্টেন্ট লেস। সো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আছে সেগুলো আগে শেষ করে ট্রাই করব। তো এখানে হচ্ছে 3 ডাইমেনশনাল, একটু ওয়াইট 3 ডাইমেনশনাল আছে। আচ্ছা, তো এটা হচ্ছে মেজরদের 6 নাম্বার চ্যাপ্টার, আর নন মেজরদের চ্যাপ্টার 16। তো যারা নন মেজরদের যাদের রেকর্ড ক্লাসটি পরবর্তীতে দেওয়া হবে তাদের তোমাদের হচ্ছে চ্যাপ্টার 16, অ্যান্ড এটা হচ্ছে মেজরদের চ্যাপ্টার 6, 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ওকে, তো আমরা চ্যাপ্টারটা বের করা ট্রাই করি আগে। তো 2-1টার মতো থিওরাম আছে যেগুলো প্রয়োজন, তো অবশ্যই থিওরামগুলো করবো, তার আগে আমরা ম্যাথগুলো করবো। থিওরাম করতে গেলে প্রথমে মাথা তোমাদের ঘুরে যেতে পারে, ভালো লাগবে না, এরকম হতে পারে। তো তার আগে আমরা প্রথমত কি করব, যে এই যে চ্যাপ্টারের ম্যাথগুলো আছে ম্যাথগুলো করা ট্রাই করব। তো ম্যাথগুলো করার আগে আমাদের কিছু সূত্র আছে, প্রথম পেজে কিছু সূত্র আছে। তো সূত্রগুলো একটু দেখে নেওয়ার ট্রাই করি। যে 3টা করে যদি বিন্দু দেওয়া থাকে, তো এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র এটা। তারপর সংযোজক রেখাংশ M1 M2 অনুপাতে যদি পি বিন্দুতে অন্তর্বিভক্ত দেখো হলে পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবো আমরা, সূত্র দেওয়া আছে। এরপর এখানে দেওয়া আছে অন্তর্বিভক্ত হলে এই সূত্র, বহির্বিভক্ত হলে এই সূত্র। এরপর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র এটা সংযোজক রেখাংশের। এরপর এটা শীর্ষতয় XY যে 3টা করে এখানে বিন্দু আছে দেখো, শীর্ষতয় বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করতে গেলে এই সূত্র প্রয়োগ করব। তো এরপর যদি এটাতে ত্রিনে 4টা যদি হয় তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক এইভাবে নির্ণয় করবো আমরা। তো এগুলো আমরা আলোচনা কম করবো এখন, কারণ আমরা যখন ম্যাথগুলো করবো তখন অটোমেটিকলি এগুলো আলোচনা হয়ে যাবে। তারপর কোন সরল রেখার দিক কোসাইন LMN হলে L² + M² + N² ইকুয়াল কি লেখা যায়, 1 লেখা যায়। এটা প্রয়োজন আছে আমাদের, মনে রাখবা যে L² + M² + N² ইকুয়াল 1। এরপর দেখো কোন সরলরেখার দিক অনুপাত যদি ABC হয় তাহলে দিক কোসাইনটা কিভাবে নির্ণয় করবো। সাপোজ দিক অনুপাত বের করছি, ওকে, দিক অনুপাত বের করা শিখবো আমরা। দিক অনুপাতটা হচ্ছে, আচ্ছা আমরা পরে শিখবো। এই দিক কোসাইনটা দেখো কিভাবে নির্ণয় করব। এই যে দিক অনুপাতটা বের করলাম, দিক অনুপাত বের করার পর যে দিক অনুপাতের সঙ্গে পুরো মানগুলো আছে দেখো ABC, তো এখানে দিক কোসাইন বের করার প্রত্যেকটা মান ডিভাইডেড সেই যতগুলো মান আছে সেই মানগুলোর স্কোয়ার প্লাস √। ওকে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ার। এরপর পরেরটা করতে হবে, দ্বিতীয় বিন্দুর পদটা নিতে হবে, এরপর ডিভাইডেড √, সেই 3টা পদের স্কোয়ার পজিটিভ। এরপর আবার 3 নাম্বার পদটা নিতে হবে C, নেওয়ার পরে সেটা ডিভাইডেড √, সেই 3টা পদের উপর স্কোয়ার √। ঠিক আছে, তো এখন আসি আমরা দিক অনুপাত কি হবে, এটার প্রয়োজন নাই নিচেরটা। এখন
এই দ্বিগুণপাতটা কিভাবে বের করব? দ্বিগুণপাত বের করার রুলস হচ্ছে এই তিনটা করে যদি বিন্দু দেওয়া থাকে তাহলে দ্বিতীয় অংশের প্রথম বিন্দু মাইনাস প্রথম অংশের প্রথম বিন্দু x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। ওকে, তো আর বেশি কিছু জানার প্রয়োজন নাই। এখান থেকে সরলরেখার মধ্যবর্তী কোণ যদি cos থিটা হয়, এই যে এটা একটা এই দিক কোসাইন দেওয়া আছে, যে সরলরেখাদের মধ্যবর্তী কোণ থিটা যদি হয়, থিটা এখানে আছে, এখানে ল্যামডা থাকতে পারে, যেখানে কিছু থাকতে পারে, তাহলে সূত্রটা আমাদের কি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, ঠিক আছে। আর সাইন থিটা এবার লেখা যায় এই সূত্র প্লাস মাইনাস, দেখে নিবা তোমরা, সুন্দর করে পড়ে নিবা। এবারে সমান্তরাল হওয়ার শর্ত এটা, এবং যখন লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি এইটার গুণফল যোগ করলে হয় 0, L1 L2 M1 M2 N1 N2 যোগফল 0, এবং সমান্তরাল হওয়ার শর্ত L1 বাই L2 M1 বাই M2 N1 বাই N2। এখন এখানে আবার শীর্ষত বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শর্ত। আচ্ছা, এগুলো আমরা এখন এই সূত্রগুলো মোটামুটি যেগুলো আলোচনা করলাম এগুলো নিয়ে প্রয়োজন। ওকে, তো বিস্তারিত আলোচনায় না গিয়ে আমরা ডিরেক্টলি ম্যাথে ঢুকে যাব। তো এখানে 3 নম্বরে একটা থিওরেম আছে এবং 6 নম্বরে একটা থিওরেম আছে। যে দুটো থিওরেম আমরা কখন করব, আমরা এক্সাম্পল গুলো শেষ করে নিই, তারপর এগুলো রিল্যাক্স মোডে করে নিব, সমস্যা নেই। এখানে একটা সূত্র আছে, দেখো cos থিটা ইকুয়াল সূত্র। এই সূত্রটা আমাদের প্রয়োজন পড়বে যে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই ডিভাইডেড হচ্ছে রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইনটু রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। এখানে লম্ব হওয়ার শর্ত এই a1 a2 এর উপরেরটা ইকুয়াল 0 হতে হবে, সমান্তরাল শর্ত ওই আগেরটার মতনই। এখানে কি a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2। তো এখানে ওখানে দিক কোসাইন ছিল, এখানে দিক অনুপাত যদি হয়, দিক অনুপাত যদি থাকে, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণের সূত্র এটা। আর এর আগেরটা ছিল কি, একটু দেখার চেষ্টা করি, কোথায় গেল এটা, cos থিটা। দিক কোসাইন, এটা দিক কোসাইনের ক্ষেত্রে যদি cos থিটার মান নির্ণয় করতে হয় তাহলে এভাবে নির্ণয় করতে হবে। তো একটু পার্থক্য আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে দিক কোসাইন, দিক অনুপাত, এই ব্যাপারগুলোর। তো আমরা ডাইরেক্টলি আজকে যে এক্সাম্পল দিয়ে শুরু করব আজকের মিশন আমাদের, তা হচ্ছে এবার একটা প্রয়োজন নাই, এক্সাম্পল প্রয়োজন নাই, এক্সাম্পল 18তে চলে যায়। এক্সাম্পল 18 একটা ইম্পর্টেন্ট ম্যাথ অবশ্যই। ওকে, তাহলে আমরা এক্সাম্পল 18টা একটু দেখি, খাতাটা করে গেল। আচ্ছা, প্রশ্ন কি দেখো, ওপি ইকিউ এবং পিকিউ সরলরেখার তিনটা সরলরেখা দেওয়া আছে, দিক কোসাইন নির্ণয় করতে হবে। ওকে, তো একটা দিক কোসাইন নির্ণয় করা তোমাদের শিখাই দিলে তোমরা বাকিগুলো অটোমেটিক্যালি ইজিলি ভাবে পারবা। তো দেখো এখানে দেওয়া আছে আমাদের প্রথমত ও ইকুয়াল 0 0 0, কিউ ইকুয়াল -1 2 3 এবং পি ইকুয়াল 2 3 4। তো সাধারণত আমাদের শুরু হয় আলফাবেট কোথা থেকে, ও থেকে, তারপর ও পি কিউ, তাই না? ও এর পরে এম এন পি কিউ আর, পি এর পরে কিউ, সাজাই লেখা যায়, সমস্যা নাই। তো প্রথম বলতেছে ওপি সরলরেখা, এরপর ও কিউ সরলরেখা, এরপর পি কিউ সরলরেখা। তো তিনটে সরলরেখার আমাদের প্রথমে কি করতে হবে, দিক কোসাইন নির্ণয় করতে হবে। তো দিক কোসাইন নির্ণয়ের শর্ত হচ্ছে প্রথমে আমাদের দিক অনুপাত নির্ণয় করতে হবে। দিক অনুপাত নির্ণয় করে যে মানগুলো পাবো সেখানে দিক কোসাইনের সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমাদের কি চলে আসবে, যে এই যে দিক কোসাইন নির্ণয় করাটা আমাদের হয়ে যাবে। ওকে, তো আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় আমরা যদি খাতা থেকে যদি স্টেপ বাই স্টেপ করে ফেলি, তাহলে আমাদের মনে হয় বেশি ভালো হয়, যাতে আমাদের সময়টা কম লাগবে। ওকে, তো দেখো এক্সাম্পল 18 দেওয়া আছে পি কিউ এবং ও এর মানগুলা, তো দেওয়া আছে তুলে নেবা প্রথমত। তো নেওয়ার পরে আশা করি ভাবে কারো সমস্যা হবে না। তো ওপি সরলরেখা প্রথমত আমরা কি করতে হবে, দ্বিগুণ অনুপাত নির্ণয় করতে। দেখো একটা সরলরেখা দেওয়া আছে ওপি, তো সরলরেখা দ্বিগুণ অনুপাত কিভাবে নির্ণয় করতে, সূত্রটা আমরা দেখেছিলাম, সবাই জানি। তো এক্সামের খাতে সাধারণত সূত্র না লেখারই চেষ্টা করবা, এখানে সূত্র লেখা হয়েছে কারণ যাতে তোমরা বুঝতে পারো। x2 x1 y2 y1 z2 z1 সূত্র। তো এখানে ওপির সরলরেখার, তাহলে এই ও এবং এই পি, এই দুটা সরলরেখার এই দুটা বিন্দু নিয়ে মনে করো যে বিন্দুগুলো নিয়ে আমাদের কি করতে হবে, দ্বিগুণ অনুপাতটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে x2, এটা হচ্ছে এত মেসেজ আসলে তো সমস্যা, এটা হচ্ছে x3, সরি এটা হচ্ছে y2, এটা হচ্ছে z2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা সরি এটা হচ্ছে x1, কেমনটা লাগে, একটু ওয়াইট, সরি কল আসছে। কেমন লাগে কল? আচ্ছা, একটু আমরা দেখি এখন এখানে
যে ওপি রেখার সরলরেখার দিক অনুপাতটা আমরা তাহলে বের করে ফেলি x2 মাইনাস x1, তাহলে এখানে হচ্ছে এই 2 থেকে মাইনাস x1 এর মানটা মাইনাস দিয়ে 0 করে ফেলো। এরপর হচ্ছে y2 মানে কোনটা আমাদের এখানে -3। ওকে, সহজে বোঝার ট্রাই করি। -3 y1 কোনটা, এটা হচ্ছে আমাদের y1 এখানে 0টা, তাহলে মাইনাস করে ফেলো। এরপর হচ্ছে z2, তাই না, এটা z2, এটা হচ্ছে z1, x1 y1 z1, সহজভাবে বোঝার চেষ্টা করো। x2 y2 z2, ওকে, z2 থেকে আমরা আবার কি করবো, z1টা মাইনাস করে ফেলবো। তাহলে আমাদের এখানে কি আছে 2 -3 এবং 4। ওকে, এবার ও কিউ সরলরেখার দ্বিগুণ অনুপাতটা দেখি। ও কিউ সরলরেখার, তাহলে এখানেও মনে করো যে এটা x1 y1 z1, এটা মনে করো যে z1 x2 z2 z3, সরি x2 y2 z2, সরি। তো এখানে কি করবা, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, এই পাশের এই লাস্ট পদ থেকে লাস্ট পদ বিয়োগ দিবা, মাইনাস করে ফেলো। তো এখানে আছে -1, এখান থেকে -0, এবার -2 আছে, শুধু 2 আছে, 2 থেকে আবার 0 দ্বিতীয় পদ বিয়োগ করো, এখানে তৃতীয় পদ 3 আছে, মানে এই দিকে শেষের পদ থেকে এই পদটা বাদ দিতে হবে আমাদের। ও কিউ, তার মানে কিউ থেকে ও বিয়োগ, ওকে, মাইনাস করে ফেলো, তাহলে আসবে কি -1। ওকে, এখানে আসছে 2 - 0 মানে 2, 3 - 0 মানে 3। তো আশা করি বুঝতে পারতেছো কোন সূত্রটা অ্যাপ্লাই করতেছে, এই সূত্রটা, যে সেই সরলরেখার ক্ষেত্রে সেই সরলরেখার বিন্দুগুলো নিয়ে আমরা কি করবো, সেকেন্ড বিন্দুগুলো থেকে প্রথম বিন্দুগুলো মাইনাস করে ফেলবো। এখন আমার পি কিউ সরলরেখার দ্বিগুণ অনুপাত বের করো। পি কিউ, তার মানে কিউ থেকে পি আমাদের মাইনাস করতে হবে, তাহলে পি কিউ এর প্রথম উপাদান থেকে পি এর প্রথম উপাদান বিয়োগ, কিউ এর দ্বিতীয় উপাদান থেকে পি এর দ্বিতীয় উপাদান বিয়োগ, এবং কিউ এর হচ্ছে তৃতীয় উপাদান থেকে পি এর হচ্ছে তৃতীয় উপাদান বিয়োগ। ঠিক আছে, তো করে ফেলো। তাহলে হচ্ছে এখানে কি আসবে আমাদের, -1 থেকে -2, সরি পি কিউ, তাই না, -1, তাহলে -1 -2 আসবে, 2 -3 আসবে, মাইনাস ইন্টু -3 আসবে, মাইনাসে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে সূত্রের। এবার 3 -4 চলে আসবে, 3 -4। তো আশা করি বুঝতে পারতেছো, খুবই ইজি ব্যাপার। এখানে -1 -2 হচ্ছে, আজান দিচ্ছে, একটু ধীরে কথা বলি। -3, 2 + 3 মানে হচ্ছে 5, and 3 -4 থেকে 3 বাদ দিলে 1। তো দেখো আমরা খুব সহজে কিন্তু দিক অনুপাতটা বের করে ফেললাম, এবং দিক অনুপাত বের করে একটাই রুলস, একবার শিখলে ভুলবা না। যে সরলরেখাটা দেওয়া থাকবে, সাপোজ এ বি সরলরেখা দেওয়া আছে, তাহলে বি থেকে এর মানগুলা কি করতে হবে, আমাদের প্রত্যেকটা পদে মাইনাস করতে হবে বি থেকে এর মানগুলা। সেকেন্ড যে বিন্দু রেখাটা দেওয়া থাকবে, সেটা থেকে প্রথমটাতে বিয়োগ করতে হবে। আচ্ছা, তো দিক কোসাইন নির্ণয় সূত্রটা কি আমাদের এখন, যে দিক অনুপাতগুলো বের করলাম, কি 2 -3 4, তো এখন তো প্রত্যেকটা সরলরেখার আমাদের দিক কোসাইন বের করতে হবে। তো এখন এই ওপি সরলরেখার দিক অনুপাত বের করছি, সেটা কেমন কি করতে হবে, সাপোজ 2 এই পদ ডিভাইডেড √, প্রত্যেকটা পদের স্কোয়ার প্লাস, তাই না। এরপর আবার কি -3 ডিভাইডেড √, প্রত্যেকটা পদের স্কোয়ার প্লাস। একটু খেয়াল করো, এখানে ওপি সরলরেখার দিক অনুপাতটা আমরা কিভাবে বের করবো, প্রথম পদটা নিব দিক অনুপাতের, তার মানে একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার, যে দিক কোসাইন বের করতে গেলে আমাদের দিক অনুপাতটা অবশ্যই কি প্রয়োজন। দিক অনুপাত বের করার পরে আমরা কি করতে পারবো, দিক কোসাইনটা বের করতে পারবো। তো একটু দেখি, তাহলে 2 ডিভাইডেড √, এখানে 2 স্কোয়ার -3 স্কোয়ার and 4 স্কোয়ার হয়ে যাবে, 2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ওকে, দেখো 2 বাই, এরপর আবার কি, আবার -3 ডিভাইডেড এই প্রত্যেকটা পদের উপর স্কোয়ার √। ওকে, খুবই সহজ কিন্তু। এরপর 4 বাই √, প্রত্যেকটা পদের উপর স্কোয়ার √। ওকে, এখন আমরা আসি, তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলি। 2 ডিভাইডেড √, তো 2 এর উপর স্কোয়ার মানে 4, -3 এর উপর স্কোয়ার মানে 9, আর 4 এর উপর স্কোয়ার মানে কত 16। তো এটা একটু প্লাস মাইনাস করে দেখবা কত আসবে, √29 চলে আসবে। এখানেও তাহলে √29 আসবে, এখানেও √29। তো আমরা কিন্তু দিক কোসাইন পেয়ে গেলাম, ওপি রেখার দিক কোসাইন পেয়ে গেলাম। একটু কষ্ট করে কমেন্ট করবা, তোমাদের যদি একটু কষ্ট হবে কমেন্ট করতে হয়তো, বা তোমরা একটু কমেন্ট করবা বুঝতে পারছো কিনা, কারণ এই একটা বুঝতে পারলে বাকি ম্যাথগুলো একটু সোজা হবে তোমাদের জন্য। আচ্ছা, তো আমরা এখন কি করব, ও কিউ সেম ভাবে পি কিউ সবগুলার কি করব, আমরা দিক অনুপাত দিক কোসাইন বের করার ট্রাই করব। তো ও কিউ এরটা কিভাবে করব, -1 ডিভাইডেড এই প্রত্যেকটা পদের বর্গের যোগফল √, আবার 2 ডিভাইডেড প্রত্যেকটা পদের যোগফল √, এবার 3 ডিভাইডেড প্রত্যেকটা পদের যোগফল √। ওকে, তাহলে আমরা ও কিউ সরলরেখারও দিক কোসাইনটা বের করে ফেলি। তাহলে ও কিউ সরলরেখার দিক কোসাইন কিভাবে, -1 ছিল প্রথম পদ ডিভাইডেড
তো প্রত্যেকটা পদের উপর স্কোয়ার করছি, 1 হয়ে গেছে এখানে, 4 হয়ে গেছে এখানে, 9 হয়েছে স্কোয়ার পরে। এবার 2 দ্বিতীয় পদ যেটা ও কিউ রেখার যে দ্বিগুণপাতের দ্বিতীয় পদ যেটা 2 ছিল, 2 ডিভাইডেড হচ্ছে কি প্রতিটা হচ্ছে পদের উপর স্কোয়ার রুট ওভার। এবার 3 তৃতীয় পদ যেটা সেটা হচ্ছে 3 ডিভাইডেড, তাহলে আমরা কি করবো রুট ওভার 1 প্লাস 4 প্লাস 9, মানে হচ্ছে দেখো এই যে এখানে ছিল -1 2 3, তো -1 একবার সরি এখানে 2 -3 4 করছি, তো -1 2 3 ছিল, তো এটা একবার নিলাম, এটা একবার নিলাম, নিয়ে আমরা কি করতেছি আবার দিক কোসাইন বের করতেছি। তো -1 এর উপর স্কোয়ার দিলে হয় 1, 2 এর উপর স্কোয়ার দিলে 4, ধীরে ধীরে আপডেট হতে হবে, বুঝছো, বারবার তত বেসিক ভাবে লেখা যাবে না। আর 3 এর উপরে রুট ওভার দিলে হয় স্কোয়ার দিলে হয় 9, তো এটা আবার রুট ওভার দিয়ে দিচ্ছি আমরা, তাহলে -1/149 যোগ করলে হয় 14, তোমার 14 রুট ওভার 14। তো এটা দিক কোসাইন বের হয়ে গেল। আর হচ্ছে পিকিউ সরলরেখার দিক কোসাইন। তো পিকিউ সরলরেখার বিন্দুগুলো কি কি ছিল একটু দেখি। পিকিউ সরলরেখার দিক কোসাইন ছিল, আমার দিক অনুপাত ছিল আমাদের -3 5 -1, তার মানে এই প্রত্যেকটা পদ নিব একবার করে, নিয়ে ডিভাইডেড রুট ওভার এই প্রত্যেকটা পদের স্কোয়ার যোগফল। তাহলে প্রথম নিচ্ছি আমরা -3, নেওয়ার পরে এই যে উপরে দেখতেছো এবার 5 নিবে, -1 নেবে, এই পদগুলো ছিল, তো রুট ওভার দিয়ে এই পদগুলোর উপরে কি করতে হবে স্কোয়ার করতে হবে। -3 এর উপর স্কোয়ার মানে 9, 5 এর উপর স্কোয়ার মানে 25, আর 1 এর উপর -1 এর উপর স্কোয়ার মানে 1। তো এগুলো যোগ করে যদি আমরা যোগফল করে ফেলি যদি, তাহলে -3 বাই হচ্ছে রুট ওভার 35, এরপর 5 ডিভাইডেড রুট ওভার 35, এবার -1 বাই হচ্ছে রুট ওভার 35। তো আশা করি এটা আমাদের কি হয়ে গেল, খুব সহজেই দিক কোসাইন আমাদের নির্ণয় হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের অবশ্যই কমেন্ট করা উচিত বুঝতে পারলা কিনা, কারণ আমি তাছাড়া তো স্কিপ করে চলে যাবো। ওকে, আমরা এখন যে ম্যাথটা করবো সেটা হচ্ছে প্রয়োজন তো নাই, একটা 23 না। আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 23 নাম্বার। একটু বই দেখার চেষ্টা করি। 23 নাম্বার, দুইটি সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে 2 1 1 এবং 4√3 -1 এবং √3 -1 হলে দেখাতে হবে যে উভয়ের অন্তর্গত কোণ কত, π/3। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। খুবই সহজ, আমরা একটু আগে একটা সূত্র দেখে আসলাম। এই যে দেখো, দিক অনুপাত যদি দেওয়া থাকে, এই যে A1 B1 C1 A2 B2 C2 এবং উহাদের মধ্যবর্তী কোণও দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে cos থিটার মানটা, থিটার মানটা কিভাবে বের করব। এখানে দেওয়া আছে, দেখো এই প্রশ্নে দেওয়া আছে, এই প্রশ্নটা বের করি। দিক অনুপাত দেওয়া আছে এন্ড কি দেওয়া আছে, এদের অন্তর্গত কোণ আমাদের π/3 বের করতে। তাহলে এদের অন্তর্গত কোণটা যদি বের করি তাহলে আমাদের কি π/3 চলে আসবে, আশা করা যায়, অবশ্যই আসতে হবে। তাহলে কি দুই অনুপাত থাকলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি cos থিটা, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, cos থিটা ইকুয়াল A1 A2 B1 B2 C1 C2 A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার রুট ওভার A2 স্কয়ার B2 স্কয়ার C2 স্কয়ার। ওকে, তো তাহলে আমাদের এখন যে জিনিসটা জানা প্রয়োজন যে এখানে A1 কোনটা, B1 A2 কোনটা। এটা A1, এটা A2, এটা B1, এটা B2, এটা C1, এটা হচ্ছে এইটা হচ্ছে C2। এখন এদের অন্তর্গত কোনটা বের করবো আমরা, π/3। তো cos থিটা এগুলো ধরতে পারো, অথবা তোমরা আলফা ধরছে, ওমেগা ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো, থিটার জায়গায়, সমস্যা নেই। আচ্ছা, একটু দেখি আমরা এখন। তো মনে করি 2 1 1 এবং 4√3 -1 -√3 -1 দিক অনুপাত বিশিষ্ট দেওয়া আছে। তো সরলরেখার অন্তর্গত কোণ আমি এখানে আলফা ধরছি বইয়ের মতো, তোমরা চাইলে এখানে থিটা ধরতে পারো বা এভরিথিং ধরতে পারো, সমস্যা নাই। তো এখন সূত্রটা কি ছিল আমাদের, cos আলফা A1 ইন্টু A2, তাই না। তো এটা একটা আমি খাতায় করে দিচ্ছি, এটা একটু হজবরল হয়ে গেছে। তো দেখো এক্সাম্পল 23। তো প্রথম যে অংশটা আমাদের মনে করে ধরে নিতে হবে যে, মনে করি 2 1 1 এবং 4√3 -1 -√3 -1 এই দিক অনুপাত বিশিষ্ট সরলরেখা দ্বয়ের
সরলরেখা দ্বয়ের হচ্ছে অন্তর্গত কোণ আমরা ধরবো। তোমরা তাহলে থিটা ধরতে পারো, এভরিথিং ধরতে পারো। তো আমরা এই সরলরেখা দ্বয়ের অন্তর্গত কোণ ধরলাম আলফা। ওকে, তো আমরা এখন কস আলফা বা কস থিটা ইকুয়াল সূত্রটা কি জানি, সেই সূত্রটা এখানে লিখে ফেলবো। a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, তাই না? খুব সহজ কিন্তু সূত্র। এবার কি রুট ওভার হচ্ছে a1 স্কোয়ার প্লাস হচ্ছে b1 স্কোয়ার প্লাস হচ্ছে c1 স্কোয়ার। এবার আমরা কি ইন্টু রুট ওভার, সূত্রটা হচ্ছে আমাদের যে b1 স্কোয়ার সরি a2 স্কোয়ার, তাই না? a2 স্কোয়ার প্লাস হচ্ছে b2 স্কোয়ার প্লাস হচ্ছে c2 স্কোয়ার, তাই না? এই যে সূত্র এটা আমাদের ছিল। তো এখানে আমাদের এটা হচ্ছে a1, এটা হচ্ছে b1, এটা c1, এটা হচ্ছে a2, এটা b2, এটা হচ্ছে c2। এখন আমরা মানগুলো জাস্ট বসাই দেব। তাহলে a1 এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু এখানে a2 এর মানটা আমরা কি দেখতে পাচ্ছি 4 প্লাস b1 এর মান হচ্ছে 1 ইন্টু এখানে হচ্ছে আমাদের b2 এর মানটা হচ্ছে কি √3 মাইনাস 1। ওকে, √3 মাইনাস 1। এরপর দেখো c1 এর মানটা হচ্ছে আমাদের 1 এবং c2 এর মান হচ্ছে কি -√3 মাইনাস 1। আচ্ছা, এরপরে দেখি আমরা একটু a1 স্কোয়ার। a1 স্কোয়ার এখানে a1 কোনটা আমাদের, এটা হচ্ছে a1, এটা হচ্ছে b1, এটা c1, এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2, এটা হচ্ছে c2, তাই না? তো a1 এর উপর স্কোয়ার দিলে হয় 2 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস হচ্ছে c1 স্কোয়ার মানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার। ওকে, এরপরে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে এখানে a2 এর উপর স্কোয়ার, b2 এর স্কোয়ার, c2 এর স্কোয়ার। তো a2 এখানে হচ্ছে আমাদের 4 এর উপর স্কোয়ার প্লাস b2 স্কোয়ার মানে √3 মাইনাস 1 এর উপর স্কোয়ার এবং প্লাস হচ্ছে এখানে আমাদের c2 যেটা হচ্ছে সেটা হচ্ছে -√3 মাইনাস 1। তো এটা আমরা হচ্ছে কি করবো, এটার উপর আমরা স্কোয়ার দেবো, -√3 মাইনাস 1 এর উপরে স্কোয়ার। তো দেখো আমাদের যে সূত্রটা ছিল সহজ, শুধু সেখানে মানগুলো বসাই দিলাম এবং কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখন 4 দুগুণে কত হয়, এখানে 8 প্লাস এখানে দেখো √3 মাইনাস 1 1 এর সঙ্গে গুণ আছে, তার মানে √3 মাইনাস 1 চলে আসবে। এরপর এখানে 1টার সঙ্গে গুণ আছে কিন্তু মাইনাসে প্লাসে -√3 মাইনাস প্লাসে -1। এখন নিচে দেখি কি হয়, এখানে তাহলে 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 প্লাস 1, 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে হচ্ছে কি 1। এরপর ইন্টু এখানে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর এখানে দেখো √3 মাইনাস 1, তাই না? √3 মাইনাস 1 ওর স্কোয়ার মানে হচ্ছে, আমরা একটু যদি মানটা বের করে দেখি তাহলে কত আসতে পারে। আমরা যদি একটু সাইড নোট এখানে সাইড নোট করে একটু মানটা বের করে দেখাই যাতে জায়গা কম লাগে। একটু দেখি তো কিসের মান, √3 মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার, এটার মানটা বের করবো। তো তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র √3 এর উপরে স্কোয়ার মাইনাস 2ab টা হচ্ছে আমাদের কত, 2ab টা হচ্ছে আমাদের 2√3, তাই না? 2√3 ইন্টু 1 প্লাস হচ্ছে এখানে b স্কোয়ার 1 এর স্কোয়ার, তাহলে আসতেছে কত, 3 √3 স্কোয়ার কেটে গেলে 3 মাইনাস 2√3 প্লাস 1। তো এখানে আমার কি আছে দেখো, প্লাস কি আছে -√3 মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার। তো এটার একটা সূত্র প্রয়োগ করি, এটাকে a মনে করো, এটাকে b মনে করো। তাহলে -√3 এর উপরে স্কোয়ার, এটা মাইনাস সূত্রের মাইনাস, তো এখানে আছে 2 ইন্টু -√3 a ইন্টু b হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার। তো এখানে তাহলে আমাদের কি আসবে, স্কোয়ার রুট কেটে গেলে মাইনাস উপরে স্কোয়ার মানে কি পজিটিভলি, তাহলে এখানে আসবে আমাদের 3 চলে আসলো। হ্যাঁ, এরপর এখানে কি আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2√3, এবার এখানে কি আছে প্লাস 1। তাহলে আমাদের কত আসতেছে একটু দেখি, আসবে আমাদের 6 আর 2 8। আচ্ছা, তাহলে দেখো √3 2√3 কেটে গেল, তাহলে আমাদের আসবে কত, এখানে 3 প্লাস 3 6, আর একটা 7, আর একটা 1 এ কত, তাহলে মোট আসতেছে আমাদের 8, তাই না? তো তাহলে আমরা এখানে একবারে লিখে দিতে পারি যে এই দুইটার মান আমাদের কত আসবে, 8 আসবে, প্লাস হচ্ছে 8। ওকে, এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে √3 পজিটিভ নেগেটিভ কেটে গেল, এখানে দেখো 1 মাইনাস 1, তাহলে কত হবে -2, তাই না? 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে কত হবে -2, -2 থেকে 8 থেকে -2 বাদ দিলে কত 6, আর নিচে দেখো
4 আর 4 একে 5, 5 একে 6 √6 ইন্টু এখানে 8 আর 16 করলে হয় 24, 24। তো আশা করি এ পর্যন্ত তোমাদের ইনশাআল্লাহ হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি। তো একটু এটাকে ভাঙার চেষ্টা করবো, ভেঙে লাগার চেষ্টা করবো। এবার সে লিখি ফ্রেশ করে, কি ছিল 6 ছিল আর কি ছিল পাশে √6 এবং √24, √6 ইন্টু √24। তো 6 কে ভাঙলে আমরা কিভাবে লিখতে পারি, √6 ইন্টু √6, দুইটা √6 গুণ করলে কি হয় 6 হয় কিন্তু, বা একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট ওভার দ্বারা গুণ করলে সেই পূর্ণ সংখ্যাটা আবার ব্যাক পাওয়া যায়, সমস্যা নেই। কারণ √6 মানে √6 স্কোয়ার রুট কেটে দিলে আবার 6 আসবে। আর এখানে দেখো √6 ইন্টু 24 কে ভাঙি, কিভাবে ভাঙা যায়, 4 6 24। ওকে, তাহলে একটা √6 কেটে গেল, তাহলে √6 থাকে আর রুট ওভারের ভিতরে 4 এবং 6, 4 রুট ওভার মানে কত 2, এখানে √6 থাকতেছে, √6 কেটে গেল আবারও, তাহলে কত থাকে হাফ। তো দেখো আমরা কিন্তু cos আলফা ইকুয়াল কি পেলাম, হাফ পেলাম। তো হাফকে কি লেখা যায়, cos কত ডিগ্রি হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাই না, π/3। হ্যাঁ, π/3 আমাদের মিলে গেছে। তাহলে অতএব cos আলফা ইকুয়াল কি আসতেছে, cos π/3। তো অতএব আমাদের এখানে দেখো এই cos যদি উঠে যায়, কেটে যায়, তাহলে পাই ইকুয়াল কত থাকবে, আসলে আলফা ইকুয়াল থাকবে π/3। তো এই তো আমাদের এটাই হচ্ছে শুরু হয়ে গেল, কিন্তু দেখানো হয়ে গেল, এটা আমাদের কিন্তু শুরু হয়ে গেল যে cos আলফা ইকুয়াল হাফ আসলো। এখন হাফ ইকুয়াল লেখা যায় cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, π/3 মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে তাহলে cos যদি উভয় পাশে উঠে যায়, তাহলে আলফা ইকুয়াল কি লেখা যায়, π/3 লেখা যায়। শুট। তো খুবই সহজ ছিল, একটু তোমরা চাইলে কমেন্ট করতে পারো যে বুঝতে পারলে কিনা। আচ্ছা, এখন যে ম্যাথটা করবো আমরা, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। তো আশা করা যায় যে ম্যাথটা শেষ করতে পারবো আজকে। 25 নাম্বার। এক্সাম্পল 25টা একটু দেখো। এক্সাম্পল 25 কি বলতেছে, এক্সাম্পল 25 বলতেছে যে দুইটি সরলরেখার দিক কোসাইন যদি, আচ্ছা এটা কি 20 সালে আসছিল কি 12 + 2m - n = 0 এবং lm + mn + nl = 0 দ্বারা নির্দেশিত হয়, যদি সেক্ষেত্রে রেখাদ্বয়ের দিক কোসাইন নির্ণয় করতে হবে। তো এবং দেখাতে হবে যে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। তাহলে এখানে সরলরেখার দিক কোসাইন দেওয়া আছে, কি আর সমীকরণ আকারে দেওয়া আছে, এন্ড এই সমীকরণ থেকে নির্দিষ্ট রেখাদ্বয়ের দিক কোসাইন আমাদের নির্ণয় করে কি করতে হবে, দেখাতে হবে, এবং দেখাতে হবে যে এরা সরলরেখাদ্বয় পরস্পর কি, পরস্পর লম্ব। আচ্ছা, তো এভাবে না করিয়ে আমি ডাইরেক্ট খাতা থেকে তোমাদের করানোর ট্রাই করি, কারণ লিখে লিখে করতে গেলে অনেক সময় লাগবে, বিশাল বড় ম্যাথ এটা, মোটামুটি বড়। দেখো এটা তো অনেক ইম্পর্টেন্ট, যদি 20 সালে না আসে থাকে তাহলে অনেক ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমত যে সমীকরণ দ্বয় দেওয়া ছিল তুলে নিবা, যে প্রদত্ত সমীকরণ দ্বয় দুইটা তুলে নিলাম। এখন এখানে দেখো প্রথম সমীকরণে এক হইতে 12 + 2m - n = 0 ছিল, তাহলে -nটা n এর মান বের করে নিব আমরা। তাহলে -n ইকুয়াল, এই মান দুইটা যদি পার করি এই পাশে, তাহলে কি -12 এবং -2m হয়ে যাবে। ওকে, তাহলে এখানে মাইনাস দ্বারা ওই পাশে যদি গুণ করা হয়, তাহলে n ইকুয়াল আসবে 12 + 2m। ওকে, আচ্ছা, তো এখন এই n এর মানটা বের করলাম আমরা। n এর মানটা কোনো উইদাউট এনি কোশ্চেন আমরা 2 নম্বরে বসাই দেব। n কোথায় কোথায় আছে, m × n, n × l আছে। তো এখানে আমরা কি করব, n এর মানটা বসাই দেব। তাহলে n এর মান বসাই দিলে কি রকম হবে, lm + m × 12 + 2m, n এর মানটা জাস্ট বসাই দিচ্ছি এখানে। এরপর প্লাস হচ্ছে l সঙ্গে n গুণ অবস্থা আছে, l × তাহলে n এর মানটা বসাই দাও 12 + 2m ইকুয়াল হচ্ছে 0। এরপর lm + 2lm + 2m², m দ্বারা গুণ হয়ে গেল। এরপর +2l, এখানে l গুণ অবস্থা আছে, 2l² + 2ml, এলটা কি অবস্থা আছে, এখানে গুণ অবস্থা আছে, তাই না। তো খুবই সহজ, ইকুয়াল 0।
তো তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের দুইটা 2l² আছে, lm কয়টা আছে, দুইটা lm আর একটা lm, তিনটা হয়ে গেল, এখানে দুইটা আছে, তাহলে তিনটা দুইটা কয়টা হয়ে যায়, 5টা হয়ে যায়, তাই না? হিসাব তো ঠিকই আছে, 5টা lm হয়ে গেল, এবার প্লাস 2m² হয়ে গেল। তো আমাদের এই টাইপের যে কয়েকটা, বেশি না, মেবি দুইটা ম্যাথ করলে হবে এই টাইপের, একটু 2টা থেকে 3টা ম্যাথটা টাইপের, এইগুলো এভাবে আমাদের সমাধান করতে হবে। এখান থেকে শুধু যে n এর মান বের করলে করতে হবে এরকম না, তোমরা চাইলে m এর মান l এর মান বের করে ম্যাথ করতে পারো, বাট nটা দেখা যাচ্ছে n এর সঙ্গে কোনো সংখ্যা টংখ্যা কিছু নাই, হাবিজাবি, এর মানটা বের করতে আমাদের সোজা হবে। আচ্ছা, তো ফাইনালি মানটা বসে আমরা 1/8 পেলাম, তাই না? আচ্ছা, তো দেখো এটা এখন আমরা কি করব, মিডল টার্ম করব। তো 2 2 গুণে 4, তাই না? 2 2 গুণ করতে হয় 4, তাহলে 4 4 1 4, তাহলে 4lm প্লাস lm হলে 5lm মিলে যাবে। তো মিডল টার্মটা আমরা করে ফেলবো, খুবই সহজ মিডল টার্ম। তো মিডল টার্ম হচ্ছে তাহলে 2l² প্লাস 4lm প্লাস lm প্লাস 2m² ইকুয়াল 0। তো এখান থেকে আবার 2lm এলটা কমন নিয়ে ফেলো, মিডল টার্ম আশা করি সবাই জানো, সো এটা মিডল টার্ম আমি ডিটেলস করাচ্ছি না। তো 12 কমন নিলে l থাকে একটা, প্লাস 2 কমন 12 কমন নিলে 2m থাকে, এখানে প্লাস m কমন নিলে l প্লাস 2m কমন থাকে, ওকে, 2m² আছে, তো এখান থেকে m কমন নিলে l প্লাস 2m থাকবে ইকুয়াল 0। তো l প্লাস 2m, 12 প্লাস m ইকুয়াল হচ্ছে কত, তাহলে থাকলো এখান থেকে 12 l প্লাস 2m, এখানে l প্লাস 2m, দুটো থেকে একটা কি করবো আমরা, কমন নেবো। মিডল টার্ম আসলে সকলে জানো, তো কমন নিলে থাকে 12 প্লাস m ইকুয়াল 0। তো এখন দেখো আমরা এখানে যদি সমীকরণ নাম্বার দিতাম, বা সমীকরণ নাম্বার দেই নাই, না দেওয়াই বেটার, ওকে, এটা এখানে না দেয় বেটার। তো দেখো আমরা কি জানি সমাধানের নিয়মটা কি, যে এটা ইকুয়াল আমরা 0 ধরতে হয়, এটা ইকুয়াল 0 ধরতে হয়। তো আমরা এখানে অতএব 12 প্লাস m ইকুয়াল হচ্ছে 0 ধরলাম, l প্লাস 2m ইকুয়াল 0 ধরলাম, একটাকে 3 নাম্বার দিলাম, একটাকে 4 নাম্বার দিলাম। এখন কি করব, এখন 1 নাম্বার যে আমাদের সমীকরণটা আছে, এই যে 12 প্লাস 2m মাইনাস n, 1 নাম্বার সমীকরণের সাথে আমরা এই 3 নাম্বার যেটা বের করলাম 12 প্লাস m, n এর মান কত, n এর মান কিন্তু এখানে 0, n নাই, মানে কি আছে, এখানে n এর মানটা 0 অবস্থা আছে, এই 1 ও 3 বর্গ গুণন করতে হবে। তো 1 নাম্বার সমীকরণটা তুলছি এখানে, এবং 3 নাম্বার সমীকরণটা এখানে তুলছি, 12 প্লাস m প্লাস 0.n, ওকে, 0.n মানে যেহেতু nটা নাই, তো বর্গগুণ করতে গেলে তো nটা আমাদের প্রয়োজন, n এর মানটাও, তো n এর মানটা এখানে কত, n এর সহগ 0 ইন্টু n, মানে এখানে কি nটা ভ্যানিশ অবস্থায় আছে, নাই। তো বর্জন করার রুলসটা কি, এটা আরো সহজ রুলস, এর আগে একবার শিখেছিলাম, ওটা একটু ক্রিটিক্যাল হয়তো মনে হতে পারে। দেখো প্রথমত আমরা এই l m n আছে, তাই না? তো প্রথমত এলটাকে রেখে দিলাম, এরপর এখানে বাকি যে পদগুলো আছে এই দিক থেকে গুণ করব, 2 ইন্টু 0 মাইনাস এদিকে গুণন। তো এটা একটু আমি খাতায় করে দিচ্ছি ডিটেলস ভাবে, দেখো। তো আমাদের আছে এখানে 2l প্লাস 2m মাইনাস n ইকুয়াল 0, এবং আছে 2l প্লাস m প্লাস 0 ইন্টু n ইকুয়াল 0। এটা কি করতে, বর্গ গুণন করতে হবে। তাহলে l, এটা প্রথমে নিলাম, এলটাকে নিলাম, তাহলে এদিকে কোনাগাড়ি গুণ করো, 2 ইন্টু 0 মানে 0, সূত্রের মাইনাস, এদিকে কোনাগাড়ি গুণ করো, কত, এখানে 1, এখানে মাইনাস 1, তো মাইনাস 1 এর সঙ্গে 1 গুণ হলে কত হবে, -1। আচ্ছা, ইকুয়াল, এখন আমরা m নিব। তো 2 নম্বরে যখন আসবো, বা বিজোড়ে চলে আসবো, মানে জোড় সংখ্যায় যখন চলে আসবো m নেওয়ার পর, তখন এইটা বাদ দিয়ে, mটা নিলাম বাদ দিয়ে, এখন এদিকে গুণ করছিলাম প্রথমে, তাই না? এখন প্রথমেই এদিকে গুণ করতে, উপর দিকে, তো এটা বাদ দিলে থাকে কি 2 ইন্টু এই -1 এর সঙ্গে গুণ হবে, 2 ইন্টু -1 মানে কত, -2। এখন গুণ হবে আবার হচ্ছে এই দিক থেকে, মানে এই দিক থেকে 2 নম্বরে আসে, নিচ থেকে গুণ হবে এরপর উপরে। তো 2 ইন্টু 0 মানে কত, মাইনাস, সূত্রের মাইনাস, 2 ইন্টু 0 মানে 0 ইকুয়াল, এখন হচ্ছে n, এখানে কি আছে, আমাদের n আছে, তাই না? nটা নিতে হবে, ওকে। তো n নেওয়ার পর এখন আমাদের আবার উপর থেকে এদিকে গুণ করতে হবে, তাহলে 2, এখানে আছে কত, 1, তাই না? তাহলে 2 ইন্টু 1 মানে 2, এবার সূত্রের মাইনাস, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 দুগুণে 4, ওকে। তাহলে আমাদের আসবে ফাইনালি মাইনাস মাইনাস প্লাস 1, এখানে m বাই হচ্ছে -2, এখানে হচ্ছে n বাই হচ্ছে 2 - 4 মানে কত, -2, ওকে। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমাদের এই বর্গগুণন করার পরে এই লাইনটা চলে আসলো। তো এরপরে নিচের লাইনটা কিন্তু নিচে না, এটা হবে কোথায়, এখানে ইকুয়াল, ওকে। ইকুয়াল হচ্ছে এই ইকুয়াল, যেহেতু জায়গা নাই সেখানে লেখা হয়েছে। তো এটা থেকে আমরা বর্গগুণন করার পরে এই টাইপের যত ম্যাথ করব, ডিরেক্টলি আমরা এই মানটাকে এভাবে লিখতে পারবো যে উপরের গুলাকে স্কোয়ার রুট ওভার প্লাস নিচের গুলার মানগুলো কি করতে পারবো, যেহেতু অনুপাত সমানুপাত হিসাবে আছে, সো এভাবে লেখা যায়। এর আগে আমরা সমানুপাতের ম্যাথ করছিলাম, সেখানেও লিখছিলাম।
তো 1 প্লাস 4 প্লাস 4 এখানে কি করছি আমরা, আচ্ছা একটা লাইন করে দিই এখানে, রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো নিচে করতে হবে কি আমাদের, প্রত্যেকটা পদের স্কোয়ার প্লাস মাইনাস টুর উপর স্কোয়ার প্লাস মাইনাস টুর উপর স্কোয়ার। ওকে, তো 1 এর উপর স্কোয়ার মানে 1, মাইনাস টুর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস টুর উপর স্কোয়ার মানে হচ্ছে 4। তো এখানে দেখো আমরা যে জানি যে হচ্ছে সরলরেখাদ্বয় পরস্পর যদি লম্ব হয়, সেক্ষেত্রে সরলরেখাদ্বয় যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত, 1। তো এই 1 মানটা বসাই দাও ভিতরে, 1 এর উপর রুট মানে কত 1, আর নিচে 4 4 8 এর 9, রুট 9 হয়ে গেল। তাহলে মানে রুট 9 এর মান হচ্ছে কত আছে 3, তার মানে 1/3 চলে আসলো। তো দেখো এখানে আমরা এইটা ইকুয়াল কিন্তু মানটা পেলাম কত 1/3, এইটা ইকুয়াল কিন্তু, কারণ এই ইকুয়ালের এই পাশে আমরা করা উচিত ছিল এই পাশে, তো ইকুয়ালের এই পাশে চলে আসছে। তো মনে করো যে এইটার ইকুয়াল হচ্ছে এই মানটা বের হয়েছে, যে এটা ইকুয়াল মানটা বের হয়েছে 1/3, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি 1/3। তো আচ্ছা এখানে ডাইরেক্ট করা আছে, তো তোমাদের আরেকবার বুঝাই দিই ভালোভাবে। তাহলে আমাদের আসতেছে কি, L/1 ইকুয়াল M/-2 ইকুয়াল N/-2 ইকুয়াল কত আসতেছে, যে 1/3, তাই না। এখন আমরা কি করব, তো এখানে আমাদের প্রথমত দুইটা সরলরেখা যেহেতু দেওয়া আছে, তো আমাদের দুইটা সরলরেখা যেহেতু দিক কোসাইনের মান আমরা নির্ণয় করার ট্রাই করব। তার শুধু আমরা কি করব, এখানে এলটাকে আমরা L1 লিখে দিতে পারি, সমস্যা নেই। L1/1 ইকুয়াল হচ্ছে 1/3, এখানে M-2 M1 দিয়ে ফেলো, সমস্যা নেই 1/3। এরপরে হচ্ছে কি N/-2, এর প্রত্যেকটার ইকুয়ালি কি 1/3 মান, এটা ইকুয়াল এটা ইকুয়াল, তো আমরা তাহলে এটা ইকুয়াল এটা লিখতে পারি সেম মান, এটা ইকুয়াল এটা সেম মান লিখতে পারি, এটা ইকুয়াল সেম মান লিখতে পারি, যেহেতু প্রত্যেকটা পদের ইকুয়াল হচ্ছে এটা। যেমন 1 ইকুয়াল 1 ইকুয়াল 1 যদি হয়, তাহলে A1 ইকুয়াল A1 লেখা যায়, সমস্যা নেই, A1 ইকুয়াল A1 লেখা যায়, ব্যাপারটা এরকম। তো এখানে আসবে হচ্ছে 1/3, এখানে N1। বই কিভাবে করছে একটু দেখি, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখন, তো এখানে একটু খেয়াল করো, তো তাহলে L1/1 মানে কত, L1ই, তাহলে L1 এর মানটা পাচ্ছি আমরা 1/3। এবার M1টা রেখে দেই, -2টা পার করে দিই, তাহলে উপরে কে যাবে, উপরে ক্রস গুণন হয়ে যাবে, তাহলে -2/3। N1টাকে রেখে দাও, -2টা ক্রস গুণন করে দাও, তাহলে -2/3 হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই যে L1, M1 এবং N1 এর মানটা আসলো, এতে পারি যে প্রথম সরলরেখার দিক কোসাইন L1, M1, N1 ইকুয়াল 1/3 -2/3 এবং -2/3। তো আশা করি এটুকু ক্লিয়ার যে আমার দুইটা সরলরেখার দিক কোসাইন সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার দিক কোসাইন গুলো আমরা কিভাবে বের করব। এন্ড আমাদের আরো একটা সরলরেখা দেওয়া ছিল 4 নাম্বার, আমরা সেই সরলরেখাটার আবার মানগুলো বের করি, দুইটা সরলরেখা দেওয়া ছিল। তো এটা ছিল L1, M1, N1 মানে হচ্ছে প্রথম সরলরেখা। এরপর আমরা যেমন PQ দেখে আসলাম সেই টাইপ আর কি। এরপর হচ্ছে আমরা কি করব, একের সঙ্গে আবার 4 নাম্বার বর্গগুণ করব। 4 নাম্বার কোনটা, L+2M, এখানে n নেয় মানে 0 × n, তাহলে এখানে 0 ইন্টু একটা n আছে। আচ্ছা 1 বর্গগুণন স্যাম, প্রথমে L নাও, তারপর এদিকে গুণ করো 2 × 0 মানে 0, এবার সূত্রের মাইনাস, আর এখানে -2, -1 2 গুণে -2, -1 +2 হয়ে গেল। এর আগেরটা কিন্তু ডিটেলস বুঝালাম। এবার এখানে এটা নাও, M নাও, M নেওয়ার পরে কি হবে আমাদের, আবার বলতেছি এটা হচ্ছে নন মেজরদের হচ্ছে 16 অধ্যায়, এন্ড মেজরদের 6 নম্বর অধ্যায়। এরপর দেখো এখানে কোথায় গেল, এম নেওয়ার পরে দেখো এখানে আবার কি, দ্বিতীয়টাতে আসলে নিচ দিক থেকে উপরে যাবে কোণ, তাহলে -1 ইন্টু কি আসবে, -1 ইন্টু -0 দিয়ে 2 গুণ করে 0, তার মানে -1টাই থাকবে। এখন n নিলে কি হবে, আবার উপর দিক থেকে, উপর দিকে 2 × 4, এখানে -2, তার মানে কত থাকবে, 4 - 2 করলে আমাদের 2 থাকে। এটা একবার ডিটেলস করালাম, তো বারবার ডিটেলস করার প্রয়োজন নাই। তো আবারও এটা ইকুয়াল মনে করো যে এটা, ঠিক আছে। তো L√L² M² দেওয়া যাবে সমানুপাতিক হিসাব, আর √ নিচের গুলোরও স্কয়ার করা যাবে। তো L² M² মান 1, 1 এর উপর রুট দিলে 1 হয়, আর এটার মান হচ্ছে 9 আসবে, 4 4 8 9, 9 এর উপর √ মানে কি 3। তাহলে আমরা এটা ইকুয়াল কি পাচ্ছি 1/3। তো আমরা এখন কি L/2 ইকুয়াল 1/3 নেব, M-1/1/3 নেব, N/2 ইকুয়াল 1/3 নেব। তাহলে এখানে আমাদের দেখো L1 ইকুয়াল আসবে 2টা ক্রস গুণের উপরে যাবে 2/3, এখানে -1টা উপরে যাবে, তাহলে -1/3, এখানে 2টা উপরে যাবে মানে কি N2, এটা N2 হবে। এখন এখানে 2 চলে গেলে 2/3। তো এর আগে আমরা L1, সরি এটা হচ্ছে L2,
তো আমরা এর আগের কি কি মান বের করছিলাম, L1 M1 N1। আমরা এখন দ্বিতীয় সরলরেখার জন্য L2 M2 N2। তাহলে দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন L2 M2 N2 ইকুয়াল 2/3 - 1/3 এবং 2/3 বের করলাম। ওকে, তো আমাদের দেখো বলছিল যে দিক কোসাইন নির্ণয় করতে বলছিল প্রথমত। তাহলে আমাদের দিক কোসাইন কিন্তু নির্ণয় হয়ে গেল, যে দুইটি সরলরেখার দিক কোসাইন তা নির্দিষ্ট হইলে এই রেখাদের দিক কোসাইন নির্ণয় করো। তো রেখা ধরে আমরা দিক কোসাইন নির্ণয় করছি, ওই দুই সরলরেখা থেকে নতুন দুটো সরলরেখা পেয়েছি, সেই সরলরেখাগুলো আমরা কি করলাম, দিক কোসাইন নির্ণয় করলাম। এখন বলতেছে যে সরলরেখাদের পরস্পর লম্ব দেখাতে হবে। তো আমরা জানি যদি সরলরেখাদের পরস্পর লম্ব হবে, আমরা একটু আগে সূত্রটা দেখে আসছি, এই যে দুইটা দিক কোসাইন মান দেওয়া থাকলে সেগুলো হচ্ছে L1 L2 M1 M2 N1 N2 ইকুয়াল যদি 0 হয়, সেই ক্ষেত্রে কি হয়, আমাদের সরলরেখা পরস্পর লম্ব হয়। তো আমরা তাহলে L1 L2 এর মান বের করলাম, M1 M2 মান বের করলাম, N1 N2 মান বের করলাম, সেই মানগুলো এখানে বসাই দেব। তো বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর একটু ক্যালকুলেশন করো, উপরে 2 3 3 9, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে একটা মাইনাস আছে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তখন 2/3 3 3 9 হয়ে যাবে, 2/9 হয়ে যাবে। এখানে প্লাস আছে মাইনাস, 2 2 4 3 3 9। তো এখানে সরল করলে 9 চলে আসে লসাগু, এবং তাহলে এখানে 2 + 2 - 4, এখানে দেখো 2 + 2 4 - 4 মানে হচ্ছে কত, 0/9 মানে 0। সুতরাং সরলরেখা দ্বয় পরস্পর লম্ব। ওকে, তো এটার মান 0 হইলে কি হয়, সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হয়। তো একটু কমেন্ট করো যে তোমরা বুঝতে পারছো কিনা। আজকের ক্লাস লং করা যাবে না, এগুলো আমি প্র্যাকটিস করো, কালকে আবার ক্লাস নেওয়া হবে। তো সো একটু কমেন্ট করে ফেলো বুঝতে পারলা কিনা তোমরা। 3টা ম্যাথ করালাম, 3টা ম্যাথ কি বুঝতে পারছো? প্র্যাকটিস করতে হবে অবশ্যই, প্র্যাকটিস না করলে ফুলফিল বুঝতে পারবো না। ওকে, ধরে নিলাম যে তোমরা বুঝতে পারছো, তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, মেবি আমার সমস্যা না, তোমাদের, তোমরা কমেন্ট করতেছো না। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে আবারও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।